আসসালামু আলাইকুম। কৃষি কথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি আছি লিয়াকত ডেইরি ফার্মে। এই ফার্মটি প্রায় 2.5 বিঘা জায়গার উপরে অবস্থিত। এই মুহূর্তে 50টি গাভী রয়েছে এবং বাছুর বকনা মিলিয়ে রয়েছে 25টির মতো। বছরে নিজের প্রয়োজন অনুযায়ী মেল বাচ্চা এবং ফিমেল বাচ্চা রাখার পরে লিয়াকত ডেইরি ফার্মে কিন্তু বাছুর বিক্রি করাও হয়। এখানকার উৎপাদিত দুধ দিয়ে তৈরি হয় দই এবং মিষ্টি। এছাড়াও লিয়াকত ডেইরি ফার্ম অন্য খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করে দই এবং মিষ্টি তৈরির জন্য। খামারটি পরিচালনার জন্য, মিষ্টি তৈরির জন্য, মিষ্টি বিক্রির জন্য লোকবল আছে প্রায় 50 জনের মতো। মাসে প্রায় 24 লাখ টাকা খরচ হয়। তাহলে বছর শেষে প্রফিট কত হয়? প্রফিটের কথা আমরা শুনবো মোহাম্মদ জাকিরুল ইসলামের কাছ থেকে। তার কাছে চলে যাব, তবে তার আগে বলতে চাই আমাদের পাশে থাকতে পারেন লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে। আর সবার আগে তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকে আমি খামার করেছি হচ্ছে 7 বছর। মিষ্টির দোকানের বয়স হচ্ছে 3 বছর প্লাস। তো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত আমি ব্রেক ইভেনে আসতে পারি আর কি। এই খামারের থেকে মিষ্টির দোকান করে যে জিনিসটা হচ্ছে আমি 52 জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। এটাই হচ্ছে আমার কাছে মানে লাভ। তাছাড়া আসলে বাংলাদেশের যে সিস্টেমে ভ্যাট ট্যাক্স আসলে এইগুলো এতই বেশি যে একটা খামারি যে উদ্যোক্তা হবে, উদ্যোক্তাটা আসলে খুব কঠিন একটা বিষয়। কারণ ওয়ার্ল্ডের কোনো দেশে নাই যে এত টাকা হচ্ছে ভ্যাট ট্যাক্স হচ্ছে দেওয়া লাগবে, এবং আপনার বিদ্যুতের এটা হচ্ছে বাণিজ্যিকভাবে দেওয়া লাগে। এখানে কোনো গভর্নমেন্টের কোনো ভর্তুকিও নাই এখানে। তো সেক্ষেত্রে আসলে আমি অনেক হিসাব নিকাশ করে দেখেছি যে এখন পর্যন্ত আমি হচ্ছে ব্রেক ইভেনে আছি আর কি। কোনো মাসে যদি 50,000 লাভ হয়, কোনো মাসে যায় 50,000 টাকা আমার নিজের এর থেকে দেওয়া লাগে আর কি। সেক্ষেত্রে আমি মনে করি লাভে এখন আমি আসতে পারিনি। তবে আশা করি যদি গভর্নমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর গভর্নমেন্টের যদি আমাদের মতন খামারিদেরকে, যারা খামার থেকে মিষ্টি উৎপাদনে আসছে, তাদেরকে সাহায্য সহযোগিতা যদি করতে থাকে, সেই ক্ষেত্রে এই খামারিরা এই দেশে একটা ভালো কিছু মানে বয়ে আনতে পারবে, অর্থনীতির চাকা সচল করার একটা ভালো ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি আর কি। ভাইয়া, এই মুহূর্তে 50টির মতো গাভী আছে। এর মধ্যে আপনার নিজস্ব মানে এই খামারে জন্ম নিয়েছে কতগুলো, আর বাহির থেকে আনা কতগুলো? আসলে প্রথম তো আমি 11টা গাভী কিনি আর কি। সেখান থেকে আস্তে আস্তে কিছু গাভী আবার পরে কেনার পরে এখানে এখন বর্তমানে যে গাভীগুলো আছে সেই গাভীগুলোর ভিতরে হয়তো 7-8টা এখন পুরাতন গাভী, আর বাদ বাকি এই 50টার ভিতরে যা দেখবেন সবই হচ্ছে আমার এখানকার বাছুর আর কি। মাশাআল্লাহ। এই বকনা থেকেই শুরু হয়েছে হচ্ছে আসলে আমার এই গাভীগুলো আর কি। আচ্ছা, এখানে আমরা এই মুহূর্তে যে গাভীগুলো দেখছি এগুলো এই খামারে জন্ম নিয়েছে, বড় হয়েছে এবং এখন মায়ে রূপান্তরিত হয়েছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর। এখানে যেগুলো দেখতে পাচ্ছি এরা কত লিটার করে দুধ দিচ্ছে এই মুহূর্তে? এই একটা গাভী আমার বকন 20 লিটারের উপরেই দুধ দেয় আর কি। মাশাআল্লাহ। এবং ওই একটা গাভী আছে 25 লিটার মতন দুধ দেয় আর কি। ওই বাছুরটাও হচ্ছে, ওইটাও হচ্ছে 25 লিটার দুধ দেয়। এটা একটু কম দেয়, এটা হচ্ছে 15-16 লিটার মতন দুধ হয় আর কি। আচ্ছা। তো এই সব গাভীগুলো এইগুলো সবই হচ্ছে আমার নিজের এর বকন আর কি। সর্বনিম্ন কত লিটার দুধ পাচ্ছেন? সর্বোচ্চ 25 লিটার সর্বোচ্চ এখন আমার কাছে খামার আছে 25 লিটার হচ্ছে, সর্বনিম্ন বলতে একটা 15 লিটার হয় আর কি। আচ্ছা, অনেকেই বলে যে আসলে পার্সেন্টেজ বোঝা যায় না, এটা মাপার আসলে কি দিয়ে মাপতে হয় সেটাও অনেকে বলেন। আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে পার্সেন্টেজের কথা যদি আমরা শুনতে চাই তাহলে আপনি কি বলবেন? আপনার এখন যেগুলো আছে এগুলো কত পার্সেন্টেজে গাভী? আসলে আমি একটা জিনিস যেটা বুঝি খামার করতে এসে, খামারি হওয়ার পরে, আসলে পার্সেন্টেজ ফ্যাক্ট না, পারফরমেন্সটাই হচ্ছে মেন বিষয় আর কি। আমি 100% বীজ দিলাম একটা বাছুরকে, ও আইসি হচ্ছে 10 লিটার 12 লিটার দুধ দিচ্ছে। আবার আমি 75 একটা বীজ দামে একটা গাভীকে দিলাম, ওখান থেকে বাছুর হয়ে যে বাছুরটা দুধ দিচ্ছে সে দিচ্ছে হচ্ছে 20 লিটার দুধ দিচ্ছে আর কি। তাহলে এখানে পার্সেন্টেজ বিষয় না, বিষয়টা হচ্ছে পারফরমেন্সটা আর কি।
নট পার্সেন্টেজ। পারফরম্যান্স কি পার্সেন্টেজের উপরে নির্ভর করে না একটা ভালো গাভীর আসলে এটা ঠিক না। এটা আমি মনে করি যে মায়ের যে আমাদের যে খামারের যে একটা বিষয় আছে ব্রিডিং আর ইনব্রিডিং আর কি বিষয় আর কি। হ্যাঁ হ্যাঁ একটা গাভী আমি কত নম্বর বুলের বীজটা হচ্ছে আমার এইটা, আমি যদি এর রেকর্ডটা জানি তাহলে আমি যখন আমি বীজটা দেবো তখন আরেকটা অন্য গাভীর আমি অন্য বুলের বীজ আমি তখন এই বাছুরকে দেবো আর কি। সেই ক্ষেত্রে যায় এর যে পারফরমেন্সটা যেটা থাকবে আর ওর যে বীজের ওর মার যে পারফরমেন্সটা আছে বা তার দাদা দাদি নানা নানি যে পারফরমেন্স আছে সেইটাতে সাথে হচ্ছে 15% আছে অ্যাড হয়, তাহলে এর যদি 50% থাকে তাহলে ওই বীজের কারণে আরও 15% যোগ হবে, তাহলে সেখানে এসে দাঁড়াবে হচ্ছে 75% আর কি। এটাই হচ্ছে বিষয়। আর আপনি একটা গাভী আমি যদি ইনব্রিডিং হয়ে যায় আমি 100% বীজ দিলাম, ও 75% বাছুর ওকে আমি 100% বীজ দিলাম, কিন্তু বিষয়টা হচ্ছে ইনব্রিডিং হয়ে গেল। একই বুলের বীজ মেয়ে পাইছে, একই বুলের বীজ আর মেয়েকে দেওয়া হয়েছে আর কি। সেক্ষেত্রে তো আসলে ওই ইনব্রিডিং হলে তখন ওই দুধ আর পার্সেন্টেজ আসে না। এক্ষেত্রে পারফরমেন্সটা মেন, নট মানে পার্সেন্টেজ। সেই ক্ষেত্রে প্রত্যেকটা খামারির উচিত যে এর একটা ডাটাবেস করা, পর্যায়ক্রমে ডাটাবেস করে আসা। এই ডাটাবেস করে আসলে আমার একটা বাছুর আছে, যে বাছুর আপনাকে দেখাবো এখানে এটা আছে, যে ওকে কোলে করে নিয়ে যাওয়া যায়। ও 13 মাসে গর্ভ হয়, রাখাল বীজ দিয়ে ফেলায়, দেওয়ার কারণে ও আজ পর্যন্ত ওর বডি হয়নি, অথচ ওই বাছুরের কিন্তু কাছে 18 লিটার দুধ ওই বাচ্চা দেওয়ার দিন পর্যন্ত হয়। তো সেই ক্ষেত্রে আসলে কি বলবেন, ও তো দেখতে ছোট, তাহলে তো ওর তার পার্সেন্টেজের বিষয় না, বিষয় হচ্ছে পারফরমেন্সের বিষয় আর কি। কারণ ব্রিডিং আর ইনব্রিডিং এই বিষয়গুলো হচ্ছে যদি কোনো খামারি ধরতে পারে সেক্ষেত্রে খামারিদের আসলে এই বকনা বাছুর বলেন, ষাঁড় বাছুর বলেন, এগুলো কিন্তু খুব দ্রুত ডেভেলপ হয় আর কি। তার বুঝতে সুবিধা হয়, মানে একটা পেডিগ্রি থাকবে, সেই পেডিগ্রিটাই আসলে বলে দিবে সব কিছু আপনাকে, আপনার ব্রিডগুলো ভালো কিনা, ইনব্রিডিংয়ে চলে গেছে কিনা। হ্যাঁ, ওই পেডিগ্রিটা কিন্তু এখন যদি ধরেন এই ক্ষেত্রে আমরা একটা জিনিস বলি, যদি 100% দেশি গরু যদি আমরা পাই, তাহলে আমি যদি 100% যদি ধর মনে করেন যে আমি শাহিওয়াল বা আমি 100% যদি হলস্টাইন ফ্রিজিয়ান যদি বীজ দিই, সেক্ষেত্রে তো ওই যে বাছুরটা আসবে ওটা তো 50% আসবে। যখনই 50% আসবে এই ক্ষেত্রে ওর কিন্তু দুধের পার্সেন্টেজটা বাড়বে। ও যদি ষাঁড়ও হয় কিন্তু খুব হুষ্টপুষ্ট এবং দেখতে অনেক বড় হবে এবং হাইলি একটা আসে। আর এই আমাদের যেগুলো আছে, এই যে করস যেগুলো আমরা, এগুলো তো সবই তো করস আর কি। এই করস জাতের আসলে এখানে আমরা যারা কিনে নিয়ে আসছি যখন, আসলে ওর তো কোনো জানি না আমরা, যখন এই প্যাডিটে না ছিল না, সেক্ষেত্রে আমি তো হয়তো সাজাদপুরতে নিয়ে আসলাম, ওই বুলেরই বীজ আবার আমাদের এখানে আছে। এখন ও যেই 227 নম্বর বুলের বীজ যদি হয়ে থাকে, আমিও যদি মাকে যদি আবার 227 নম্বর বুলের বীজ দিই, তাহলে যে বাছুরটা বাড়াবে সে বাছুরটা তো আসলে ব্রিডিং হলো না, এটা ইনব্রিডিং হয়ে গেল। সেক্ষেত্রে খামারিরা এইভাবে লস করে যায় আর কি। মানে ইনব্রিডিংটা আসলে মানে একটু খেয়াল করতে হয়, যেটা আমরা একেবারে প্রান্তিক পর্যায়ে খামারিদেরকে একটু তারা ভাবে মানে এত কিছু আসলে চিন্তা করেন না, তারা পার্সেন্টেজের চিন্তা করে আর কি, তারা নট মানে পারফরম্যান্সের চিন্তা করে না। কিন্তু 10-12 লিটার দুধ এলেই অনেকে খুশি হয়ে যায়, কারণ একটা দেশি গরু থেকে আপনি কত 4 লিটার, 3.5 লিটার, 4.5 লিটার, এর বেশি হয় না। তো সেক্ষেত্রে যখন 10-12 লিটার হয়ে যায় তখন তারা এমনিতেই খুশি হয়ে যায়। আপনারা যারা মিষ্টি তৈরি করছেন আপনাদের ক্ষেত্রে তো এই জিনিসগুলো অনেক বোধহয় খেয়াল করতে হয়। তাছাড়া গরুর সংখ্যাও যত বাড়বে আপনাদের তখন মনে চিন্তার জায়গাটাও একটু হয়ে যায়। আপনি আরো ভালো বলতে পারেন। মানে বিষয়টা হচ্ছে যে আপনার এই খামারিরা যারা খামার করে আর কি, বেশি বড় প্রকারের খামার, তাদের কিন্তু হচ্ছে ওই 2-4-8 লিটার 10 লিটারের গরু দিয়ে খামার চলবে না। কারণ একটা গরু মিনিমাম 20 লিটার দুধ থাকতে হবে। কী কারণে? এই গরুটা যখন আপনার দুধ দেবে, দুধ হয়তো 8 মাস দেবে, এর 8 মাসের বাছুরটা বড় হবে। 8 মাসের বাছুর যখন বড় হবে তখন সেক্ষেত্রে 8 মাসের বাছুর তো দানাদার খাবার খাবে আর কি। ওরও তখন প্রেগনেন্সির কারণে ওরও তো খাওয়ার অফ হয়ে যাবে, মানে দুধ অফ হয়ে যাবে, কারণ ওকে তো পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া লাগবে। সেক্ষেত্রে কস্টিংটা তো সাইকেল। আসলে একটা খামারির তো অ্যাভারেজ যদি আপনার 15 লিটার দুধ না থাকে, মানে অ্যাভারেজ মানে শুরু থেকে শেষ পর্যন্ত 15 লিটার দুধ না থাকলে এই ফার্মে কিন্তু গরু পালা কিন্তু হচ্ছে সেই ফার্মে কঠিন। আমাদের এই অঞ্চলের একটা বিষয় আমি বলি, যেটা আমরা সবসময় খামারিরা যেটা ফিল করি আর কি, একটা এআই কর্মীর পর্যাপ্ত পরিমাণে কোনো ট্রেনিং নাই। আবার ও যে একটা বুলের বীজ আসছে, একটা গরু যখন গরম হয়ে যাচ্ছে তখন আমরা যখন তাকে ডাকছি তখন ওর কোনো কাজ নাই, ও আসবে কোনো কথা নেই, পানিতেই গোলাবে, ও বিষটা দিয়ে গেল। আসলে বিষটা যে দিল
এর যে কন্ডিশন, এর যে কি অবস্থা, এই অবস্থাগুলো কিন্তু ও জানে না, এবং যে বীজটা ও দিচ্ছে এই বীজটা সম্পর্কে কিন্তু ও ধারণা নাই। আসছে একটা বড় দেখতেছে বড় গরু দেখে 100% বীজটা দিয়ে যায়, একটা ছোট গরু এই দেখছে 50% বা 75% বীজটা দিয়ে যায় আর কি। মানে বিষয়গুলো হচ্ছে এরকম, ওজন এবং সাইজ হ্যাঁ, অনুযায়ী উপরে ওরা বীজটা দিয়ে যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু ওই ছোট গরুকে আসলে আমার 100% দেওয়া, ও কতটুকু কত পার্সেন্টের গরু কিনা বা ওর মার ক্যাপাসিটি কি ছিল আর কি, এইটার উপর ডিপেন্ড করে তো অ্যাটলিস্ট হচ্ছে ওকে একটা বীজ দেওয়া হবে। আচ্ছা আমি নাই, আমার ম্যানেজার আছে বা রাখাল আছে, আসছে বীজগুলাই দিয়ে চলে গেল আর কি। আমি আসি দেখলাম কি অবস্থা, বলছে ভাই খাতায় লেখি রাখেছে, তাহলে খাতায় লেখে রেখে দেখলাম যে 75%, আসলে তো 75% দেওয়ার মতো না, বা এই বুলেট বীজটা দেওয়া না, বা কোন বুলেট বীজটা দিল ওর রেকর্ড তো আসলে থাকে না বা দেয় না আর কি। তো সেই ক্ষেত্রে আসলে কিছুটা গরমিল হয়ে যায় আর কি। আবার আমি অনেকটা এইর উপরে একটু পড়াশোনা করার কারণে আমি চেষ্টা করি যে এই রেকর্ডগুলো আমি আমার একটা রেজিস্টার্ড আছে, রেজিস্টার্ডে আমি রাখার জন্য আর কি, যে এই পরবর্তীতে এই বকন বছর যখন হচ্ছে মা হবে, মানে যখন গরম হবে তখন আমি কোন বীজটা দেবো আর কি, এবং কত পার্সেন্ট দেবো আর কি, তখন ওই হিসাব করি, তখন যে সেই হিসাব করে ওকে বীজ দিই। তখন হচ্ছে ওর পেটে থেকে যে বাচ্চাগুলো আসে, আল্লাহর রহমতে আমি দেখেছি আমার বকনের প্রত্যেকটা বকনের বাচ্চা, আপনি ওইদিকে যাই দেখতে পারবেন যে ওদের যে দুধ হওয়ার যে ক্যাপাসিটি, মানে যেই ধরনের স্ট্রাকচার, যে মাথাটা ছোট হতে হবে, পিছনটা একটু ওষার হতে হবে, ওলানে ছোটো গাল থেকে একটা ঝোল থাকতে হবে, চামড়াগুলো একদম রসুনের চুচার মতন পাতলা থাকতে হবে, দেন এইগুলো আসে তখন। বাইরে থেকে গাভী কিনে আসলে প্রথম দিকে শুরু করতে হয় সবাইকেই, আর সেক্ষেত্রে আমি বলবো ভাগ্যের ব্যাপার। কারো কারো ভাগ্য ভালো থাকলে কিছু ভালো গাভী খামারে চলে আসে, যেমন আপনার এই গাভীটার কথা যদি আমরা বলি, এটা তো একেবারে বাইরে এবং শুরুর দিকে। তাহলে টোটাল আপনার এখানে কত বছর ধরে? 9 বছর আছে আর কি। 9 বছর। আর আপনি কি কিনে এনেছিলেন? বকনা কিনে এনেছিলেন? না, আমি হচ্ছে ওকে গর্ভ অবস্থায় কিনে নিয়ে আসি আর কি। গর্ভবতী? হ্যাঁ, গর্ভবতী অবস্থায়। আচ্ছা আচ্ছা, তাহলে 9 বছর, আর ওদিকে যদি আমরা হিসাব করি তাহলে আরো দুইটা ছিল, আরো দুইটা বাচ্চা দিয়েছে এখানে। ওখানে দুইটা বাচ্চা দিয়েছে। 9 বছরে আপনার এখানে কয়টা বাচ্চা দিয়েছে? এই 9টা বাচ্চা, একটা আসার পরে এরকম প্রতি বছরে বাচ্চা দেয় আর কি। মাশাআল্লাহ, এর কোনো মিস নাই আর কি। মাশাআল্লাহ। এবং ওর প্রজন্মর কথা যদি আপনার কাছ থেকে জানতে চাই। এর মেয়েটার কথাই বলি। এর মেয়েটা হচ্ছে আপনার যেটা আমি দেখালাম আর কি, ঠিক আছে না? কর্নারটা। আচ্ছা, ওই মেয়ে, ওর মেয়ে ওখানে দুধ দেয় এখন 22 লিটার আর কি। এবং তারপরে এর সেকেন্ড যে বেবি ছিল, সেই বেবি হচ্ছে আমি 4.5 লাখ টাকা বিক্রি করছি। মাশাআল্লাহ। তারপরে যে বেবিটা, সেটা আমি হচ্ছে কুরবানি দিয়েছি, 11 মণ মাংস পাইছি। এবং তার যে পরের বেবিগুলা ম্যাক্সিমাম বিক্রি করে দিয়েছে আর কি। এরকম প্রত্যেকটা গাভীর থেকে আমি কিন্তু 2-4টা করে হচ্ছে আমি হচ্ছে রাখছি, আবার বিক্রি করে দিয়েছি আর কি। আচ্ছা, তাহলে ও মেল বাচ্চা কতগুলো দিয়েছে? ও মেল বাচ্চা দিয়েছে হচ্ছে এই 9টার ভিতরে হচ্ছে 5টা ছিল মেল, আর বাদ বাকি হচ্ছে ফিমেল আর কি। আচ্ছা, এই মুহূর্তে ও প্রেগন্যান্টই আছে? কয় মাসের হবে এখন? 4 মাস প্রেগন্যান্ট আছে। 4 মাসের গর্ভবতী একটি গাভীকে কি ধরনের পরিচর্যা দিচ্ছেন? আসলে আমরা যখন একটা বাচ্চা ডেলিভারি হয়ে যায়, ডেলিভারি হওয়ার পর তো ফুল একটা থাকে আর কি, প্রোডাকশনে থাকে আর কি। যখনই আপনার ওরা 45 দিন পরে যখন হিটে আসে আর কি, তখন দেখা যাচ্ছে যে আমি এই গরুটাকে যদি আমি বীজ দিই না, ও যখন ফার্স্ট বীজে কিন্তু কনসেপ্ট করে আর কি, এর কোনো মিস নাই। তো সেক্ষেত্রে যখন এর বয়স যখন 5 মাস, যখন এর পেটে বাচ্চা যখন শুরু হয়, তখন খাবারের পরিমাণ এখন থেকে আবার একটু বাড়তে থাকে আর কি। যখন আবার কিছু সময় যায় দেখে যে দুধটা মানে কন্টিনিউ হয়েই যাচ্ছে আর কি, সেই ক্ষেত্রে লাস্টের দিকে 7 মাসের দিকে একটু কমাই দেয় আর কি, যাতে দুধটা একটু অফ হোক আর কি। যখন দুধ অফ হয়ে যায় তখন সেক্ষেত্রে তখন আবার খাবারের হচ্ছে এর থেকে আবার একটু বাড়াই দেয় আর কি। এই কারণেই যে যখন গরু প্রেগনেন্ট, যখন আমরা খাবার যখন হচ্ছে দুধ বন্ধ করে দেবো, তখন খাবারের পরিমাণ যদি আমরা বাড়াই দিই, তখন এর যে শরীরের যে প্রোটিন যেগুলো মানে আমাদের ক্যালসিয়ামের যেগুলো থাকে, ঘাটতি থাকে, এগুলো যাতে বেশি স্ট্রং থাকে, এবং পেট যত ভরা থাকবে তত আপনার হচ্ছে বাছুরের ওজনটা ওয়েটটা হচ্ছে মানে কম থাকবে আর কি। আসলে মায়ের শরীর থেকেই আসলে পুষ্টি গ্রহণ করে বড় হয়। এই সময় কিন্তু আয়রনেরও একটা আয়রন ঘাটতি থাকে, আয়রন জিঙ্ক পূরণ কিভাবে হয় এগুলা আসলে এখানে আমরা তো ম্যাক্সিমামই যখনই প্রেগনেন্ট হয়ে যায়, তখন আমরা তো স্বাভাবিকভাবে এদেরও তো সারাদিনই তো আমাদের ক্যালসিয়াম প্রতিদিন দিচ্ছে, ক্যালসিয়াম মিনারেল থেকে শুরু করে জিঙ্ক সব তো দুধে আসে আর কি। এখন 12 মানে প্রতি মাসে আমাকে ও প্রতিদিন দিচ্ছে, আমি মাসে 5 দিন ওকে আবার ফিডব্যাক দিই আর কি। আমি জিঙ্ক দিচ্ছি, ক্যালসিয়াম দিচ্ছি, ঠিক আছে। প্রতি মাসে আমি 5 দিন করে এদেরকে ক্যালসিয়াম এবং জিঙ্ক এইটা আমি দিই আর কি। এবং কাঁচা ঘাস আছে, কাঁচা ঘাসে তো পর্যাপ্ত পরিমাণ যা যা দরকার এগুলো তো
গাভীর জন্য হচ্ছে কাছ থেকে পাওয়া যায় আর কি। ঘাস কি আপনি চাষ করছেন? জি, আমার 11 বিঘি ভইতে ঘাস চাষ করা, সেটা হচ্ছে পাংশো আছে, ডিপিআর আছে, গ্যামা আছে, এইগুলো আর কি। তো এরা পর্যাপ্ত পরিমাণ ঘাস পাচ্ছে, এরা পর্যাপ্ত পরিমাণ হচ্ছে দানাদার খাবার পাচ্ছে। সেই ক্ষেত্রে এদের যে দেখেন, আমরা প্রত্যেকটা গরুরই কিন্তু একটা বডি স্ট্রাকচার দেখেন যে এদের যদি আপনি একটা হিসাব করেন বডির লেভেল, সেটা হচ্ছে আড়াইয়ের উপরেই আছে আর কি। আচ্ছা ভাই, আমরা যেটা শুনতে পাই যে প্রান্তিক পর্যায়ে যে ডেইরি খামারগুলো আছে সেখানে অনেক বেশি ফিড ব্যবহার করা হয়, হ্যাঁ, অত ঝামেলায় আসলে যেতে চায় না, ফিড কিনলে বোধহয় একটু খরচটা কম পড়ে। এ ব্যাপারে আপনি কি বলবেন? আপনার খামারের গাভীগুলোকে কি ফিড খাওয়ানো হয়, নিজে তৈরি করেন, কি করেন? না, আমি হচ্ছে ফিডের হচ্ছে এগেনস্টের লোক আর কি। কারণ আমি যেদিন থেকে খামার শুরু করেছি সেদিন থেকে আজ পর্যন্ত আমার কোনো গাভী বা কোনো শারেক আমি 1 কেজি হচ্ছে ফিড খাওয়াইনি আর কি। এই কারণে যে আমি ফিড খাওয়ার গরু আমি দেখেছি আর কি। আমি এখন যে প্রোডাকশন আমাদের আছে 300-350 লিটার দুধ হচ্ছে, আমি যদি ফিড খাওয়া আরও 50 লিটার দুধ বেড়ে যাবে আর কি। আচ্ছা, ফিড খাওয়ালে আরো বেড়ে যাবে দুধ, কিন্তু এর কনসেপ্ট রেটটা কিন্তু হচ্ছে খারাপ। আর ফিডের প্রতি আসলে আমার একটা বললাম না, এই এই গাভীটাই যদি আমার 9টা বাচ্চা আমার এখানে দেশে, আপনি দেখেন যারা ফিড খাওয়ায় তাদের এখানে কিন্তু কোনো গাভী 9টা বাচ্চা দেয় না। আচ্ছা, ওদের স্বাস্থ্য ভালো থাকে, দুধ বেশি হয়, কিন্তু আসলে কিন্তু ন্যাচারাল খাবারের উপরে আসলে কোনো কিছু নাই, কিছু তো নেই অবশ্যই। সেক্ষেত্রে আমি আমার জীবনে আমার এই ফার্মিং বয়সে আমি কোনোদিন 1 কেজি ফিডও খাই না। আচ্ছা, যেখানে যাই সেখানে এই কথাটা আমি শুনতে পাই, কিন্তু এই যে এত তৈরি হচ্ছে ফিড, এগুলো আসলে কোথায় যাচ্ছে? এটা আচ্ছা, এইবার বলে ম্যাক্সিমাম যারা খাওয়া, আমি অনেকেই দেখি আর কি, যে আমি অনেক জানি আর কি, যে সেই ক্ষেত্রে বললাম না, আমি যদি আমার এখন 350 লিটার দুধ আছে, আমি আজকে থেকে খাওয়ানো শুরু করবো ফিড, কালকে থেকে আমার 50 লিটার দুধ বাড়িয়ে যাবে আর কি। এই দুধের কারণে কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে ফিড খাওয়ায় আর কি, যারা দুধের চিন্তা করে, গাভীর চিন্তা করে না, বাছুরের চিন্তা করে না। একটা বাচ্চা, একটা গরুর দাম আছে 2.5 লাখ 3 লাখ টাকা আর কি। এটা 25 লিটার দুধ দেবেন আপনি 3.5 লাখ টাকা নিচে না। তাহলে একটা গরু আমি একবারে বাচ্চা পাইলাম, সেকেন্ডবার আর বাচ্চাই হলো না, তাহলে তো আমার ফিড খাওয়া লাভ কি হলো? আপনি যে খাবারটি তৈরি করছেন, এই খাবারটিতে কয়টি উপকরণ দিয়ে খাবার তৈরি করেন? আমার মূলত আমি গমের মোটা ভুসি, ধানের কুড়া, ভুট্টা ভাঙানো, কালের ভুসি, ফেসারির ভুসি, আর মসুরের ভুসি, আর অ্যাঙ্করের ভুসি, এই হচ্ছে আমার দানাদার খাবারে দিয়ে। আচ্ছা, দই এবং মিষ্টি তৈরির জন্য দুধে একটা পরিমাণে ফ্যাটের প্রয়োজন রয়েছে। আপনার নিজের খামারের উৎপাদিত দুধ তো রয়েছে, পাশাপাশি আপনাকে অন্য জায়গা থেকেও সংগ্রহ করতে হচ্ছে, তো সেখানে কি কোনো পার্থক্য দেখছেন? এবং ফ্রিজিয়ানের দুধের মধ্যে কিন্তু সারা বছরই একটা ফ্যাটের এদিক সেদিক দেখা যায়, স্বাভাবিক, বেশি গরমে দুধ পাতলাও হয়ে যায়, আমরা যতটুকু জানি। এটাকে যদি আপনি কিভাবে আচ্ছা, বলেন? এইবার আমি বলি, হ্যাঁ, আমি যেদিন থেকে ফার্ম শুরু করেছি, আমি একটা মিষ্টি দোকানে আগে ফার্স্টে দুধ দিতাম, তো সেই ক্ষেত্রে আমি আমার ল্যাকটো 28-এর নিচে আসি না, 28-এর উপরে উঠে, অর্থাৎ সর্বনিম্ন 27, সর্বোচ্চ 28। কী কারণে? আমার খাবারটা এক লেভেলে গেছে আর কি। আমি বললাম না, আমি তো কোনো সময় আমি ওই ফিডের দিকে যাইনি, আমি একদম মানে হচ্ছে একে আমি কে বলে দুধ বাড়ানোর জন্য অতিরিক্ত কোনো কিছু করা, এটাও আমি করিনি। কারণ একটা গরু তার ন্যাচারাল যে বডির থেকে যে দুধটা আসবে সেটাকেই হচ্ছে যদি কেউ গ্রহণ করে, আপনার ল্যাকটো কোনো হেরফের হবে না। অনেক ধন্যবাদ ভাইয়া, সময় দিয়েছেন, নিশ্চয়ই আপনার সাথে আরও দেখা হবে। আপনাকে অনেক ধন্যবাদ।